আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং মাস্টার ক্লাসের প্রথম ক্লাস। ঠিক আছে? প্রথম ক্লাস। আমরা অনেকেই হয়তোবা কোর্সে এনরোল করে ফেলেছি, আবার অনেকেই হয়নি। তো আজকের ক্লাসটা সবার জন্য ফ্রি থাকবে। আমি পেজ থেকে আপলোড দেবো, ইউটিউবে আপলোড দেবো, কোনো সমস্যা নাই। সবাই ক্লাসটা করে দেখতে পারো। ঠিক আছে? তো আমাদের ক্লাসগুলো কিন্তু প্রাইভেট গ্রুপে থাকবে। এই একটা ক্লাসে আমি ফ্রিতে দিব। তো বিষয়টা হচ্ছে যে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ, ঠিক আছে? তো প্রথমে যদি আমরা বলি যে আমরা রিঅ্যারেঞ্জ বলতে আসলে কি বুঝি, ঠিক আছে? রিঅ্যারেঞ্জ জিনিসটা আসলে কি? আচ্ছা, আমরা তো সবাই জানি যে অ্যারেঞ্জ মানে কি, তাই না? অ্যারেঞ্জ মানে তো সবাই জানি, তাই না? অ্যারেঞ্জ মানে কি সাজানো গোছানো, তাই না? তো রিঅ্যারেঞ্জ মানে কি পুনরায় সাজানো গোছানো, এরকম একটা বিষয়, ঠিক আছে? তো রিঅ্যারেঞ্জ জিনিসটা কি, এখানে অনেকেই আছো যারা এবারে মাস্টার রিঅ্যারেঞ্জ মানে আটে আটি পাবা, এরকম আছো অনেকে। আবার অনেকেই আছো যারা মানে পারো না। আবার অনেকে আছো যে একটা ভুল করে দাও। তবে দুঃখের বিষয় হয়েছে যে একটা ভুল মানেই দুইটা ভুল রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে। হুম। তো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আজকে কি রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে মেন বিষয় হয়েছে যেখানে আমার 8টা সেন্টেন্স থাকবে, 8টা সেন্টেন্স উল্টা পাল্টা ভাবে থাকবে। আমাকে সেটা সাজিয়ে একটা ঘটনা বা গল্প বানাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের রিঅ্যারেঞ্জ। তো আমরা রিঅ্যারেঞ্জের সিটটা যারা মানে কোর্সে এনরোল করেছো টাকা দিয়ে তারা কিন্তু অলরেডি পেয়ে গেছো, আমি হোয়াটসঅ্যাপে দিয়েছি। আর যারা করো নাই তারা কালেক্ট করতে পারো, বেশি না, মাত্র 100 টাকা, ঠিক আছে? আর এই 100 টাকার এই কোর্সটা তোমার ইন্টার লাইফ, এসি লাইফ সব কাভার করে দিবে ইনশাল্লাহ। আর এমনকি তুমি এই কোর্সটা করে অন্য কাউকে শেখাতেও পারবা। তো আমরা ওইদিকে না যাই, আমরা ডাইরেক্ট ক্লাসে ঢুকবো আজকে। তো রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে 8টা সেন্টেন্স থাকবে, আমাকে 8টা সেন্টেন্স সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এটা হচ্ছে কি আমাদের মেন কাহিনী। তো এটা যদিও কি তোমাদের 7 নম্বরে থাকবে, আগে কিন্তু 8 নম্বরে থাকতো। এই রিয়ারেঞ্জ কিন্তু এখন তোমাদের 7 নম্বর কোশ্চেনে থাকবে। আর ইন্টারে যারা আছো তাদেরও 7 নম্বরে থাকতে পারে, তবে একই জিনিস কাভার হয়ে যাবে, ঠিক আছে? মানে কি বলবো যে 6 to 12, 6 to 12 সবার কাভার হয়ে যাবে এই একটা কোর্স থাকে, ঠিক আছে? দেখো, তো আমরা যদি দেখি যে রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আমাদের কি কি জানতে হবে না জানতে হবে। তো এখন দেখো যে রিঅ্যারেঞ্জ কিন্তু পরীক্ষাতে 2 ক্যাটাগরির আছে, ঠিক আছে? রিয়ারেঞ্জ পরীক্ষাতে 2 ক্যাটাগরি আছে, ঠিক আছে? একটা হচ্ছে কি যে ব্যক্তির জীবন কেন্দ্রিক, একটা আছে ব্যক্তির জীবন কেন্দ্রিক, আর আরেকটা আছে কি গল্প কেন্দ্রিক। তো নর্মালি এখন মোস্ট অফ দ্য কেসেস এই গল্প কেন্দ্রিকটা বেশি আসে পরীক্ষাতে, ঠিক আছে? ব্যক্তির জীবন কেন্দ্রিকও আছে, তবে কি গল্প কেন্দ্রিকটা বেশি আসে। তবে দুটেই সহজ, পারলে দুটেই সহজ, না পারলে দুটাই কঠিন, ঠিক আছে? তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যক্তির জীবন কেন্দ্রিক, ঠিক আছে? আমরা আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো যে মনে করো পরীক্ষাটাতে একটা রিয়ারেঞ্জ আসছে, আমরা করবো কি যে সেটাকে সাজাবো। তো এখন দেখো যে ভালো মতো রিঅ্যারেঞ্জ সমাধান করার সময় তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে আমার যে প্রশ্নটা আছে সেটা গল্পকেন্দ্রিক নাকি ব্যক্তি জীবন কেন্দ্রিক, এটা আমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। তো আমি কিভাবে করে করবো? যদি কারো নাম দিয়ে থাকে অবশ্যই কি হবে, ওটা জীবনের দিকেই যাবে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা দেখি। তো আমরা আজকে দেখবো যে ব্যক্তির জীবন কেন্দ্রিক যেগুলো আছে সেগুলো কিভাবে করে সমাধান করা যায়, ঠিক আছে? তো আমরা প্রথমে আসি, দেখো যে আমরা যে টাইপ নিয়ে আলোচনা করবো টাইপ 1, সেটা হচ্ছে কি ব্যক্তির জীবন কেন্দ্রিক। এখানে দেখো যে কি থাকতে পারে, যে কোনো ধরনের কি কবি, সাহিত্যিক, বিজ্ঞানীর জীবনী থাকতে পারে, ঠিক আছে? তো এখানে ফ্রন্ট যদি একটু মানে এলোমেলো হয়ে গেছে তবে সমস্যা নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো, তো বিষয় হয়েছে যে এরকম টাইপের যদি রিয়ারেঞ্জ আসে কারো জীবন কেন্দ্রিক, সেক্ষেত্রে আমরা এগুলো কিভাবে করে সমাধান করব, এগুলো কিন্তু আমাদের পিডিএফ সিটে সুন্দরভাবে দেওয়া আছে। তো দেখো, আমরা প্রথমে কি করব যে যার জীবনী বা যাকে নিয়ে বলা হচ্ছে তাকে খুঁজে বের করব। মানে তার নাম দিয়ে থাকতে পারে, অবশ্যই নাম দিয়ে থাকবে, ঠিক আছে? আমরা তার নাম বা পরিচয় খুঁজে বের করব। তারপর কি জন্ম তারিখ, জন্মসাল বা জন্মস্থান, এগুলো কি আমরা খুঁজে বের করব সেকেন্ডে, ঠিক আছে? 8টা করতে হবে না, আমি কি ফার্স্টে পরীক্ষা দিয়ে এরকম কি ছক টেনে ফেলবো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? আমরা করবো কি যে ফার্স্টে সিরিয়াল অনুযায়ী সাজাবো, তারপর দেখবা মিলে গেছে। আমি আরো শর্টকাট টেকনিক শিখিয়ে দিব। তো দেখো, আমরা কি বললাম, ফার্স্টে কি যার জীবনী, তার পরিচয় মানে তার নাম কিংবা পরিচয় খুঁজে বের করবো। তারপর করবো কি আমরা তার জন্ম তারিখ, জন্মসাল, জন্মস্থান, এগুলো খুঁজে বের করবো। তারপর করবো কি তার বাপ মার পরিচয় দিব, ঠিক আছে? তারপর কি তারপর দিব কি আমরা ব্যক্তির শৈশব বা কৈশোর জীবন, ঠিক আছে? এটা দিব আমরা। তারপর দিব কি শিক্ষা জীবন। শিক্ষা জীবনের পর আমরা করি কি, আমরা হিসি পাস করাবো কি চাকরি খোঁজ করে নেয়, মানে কি কর্মজীবনে যাই আমরা। কি তারপর দেখবো কর্মজীবন। কর্মজীবনের পর কি দিব, যে কর্মজীবন তো অনেকে অনেক কিছু উপার্জন করে, তাই না, অর্জন করে। তো আমরা সেটা দিব, তার অর্জনটাকে দিব, ঠিক আছে? দেওয়ার পর আমরা করবো কি যে সে যেগুলো মানে উপার্জন করেছে বা অর্জন করেছে, যেমন ধরো যে কোনো পদক কিংবা কি যে কোনো পুরস্কার, কাজের ফলাফল, এগুলো আমরা দেবো। আর লাস্ট লিখে দিব কবে মরেছে না মরেছে, এটা দিব। এটা হচ্ছে কি মেন কাহিনী, আর কিছু নয়, ঠিক আছে? তো দেখো যে তুমি যদি যে কোনো একটা ব্যক্তির মানে রিয়ারেঞ্জ পড়ো, একটা ব্যক্তির জীবন নিয়ে নিয়ে কি রিয়ারেঞ্জ পড়ো, দেখবা যে তোমার সবগুলো কাভার হয়ে গেছে। একটা পড়লেই না, আর কিছু লাগবে না। হ্যাঁ, তো
এটা মনে রাখার আমি একবার শর্টকাট উপায় বলে দিই। তুমি নর্মাল ভাবে চিন্তা করো যে তোমার নিজের জীবনটাকে নিয়ে তুমি ভাবো, তুমি কি ফার্স্টে জন্মাচ্ছ, জন্মানোর পর কি মানে তোমার ফার্স্টে পরিচয়, হ্যাঁ, তারপর কি তুমি জন্মাচ্ছ, তোমার জন্ম তারিখ আছে, তারপর কি তোমার মানে বাবা মামার পরিচয় কি তুমি বাইরে ওঠো, তাই না? বাবা মার পরিচয় বাইরে ওঠার পর কি তোমার শৈশবকাল কাটে, তাই না? শৈশবকাল কি একজনের এক এক স্থানে কাটে, ঠিক আছে? তারপর যখন তোমার শৈশবকাল কি শেষ হয়, তুমি কি শিক্ষা জীবনে যাও, তোমাকে কি স্কুলে ভর্তি করা হয়, তাই না? স্কুলে ভর্তি করার পর কি তুমি ইচ্ছা করলে কি অনেক উচ্চ শিক্ষিত হতে পারো, আবার নাও পারো, ঠিক আছে? তারপর কি শিক্ষা জীবনের পর কি তুমি কর্মজীবনে যাও, তাই না? কর্মজীবনের পর কি হয়, কর্মজীবনের পর হয় যে তুমি মানে তোমার কর্মজীবনের যে অর্জন, ঠিক আছে, সেগুলো করো। কি কি অর্জন, অর্জনের নাম থাকতে পারে, ঠিক আছে? তারপর তুমি যেটা অর্জন করেছো সেটার জন্য কি তুমি পুরস্কৃত হতে পারো, ঠিক আছে? আর লাস্টলি কি, লাস্টলি তো আল্লাহর কাছে মানে কি পরলোক গমন করা থাকেই, হ্যাঁ। তো দেখো মনে রাখা একবারে সোজা, যদি ব্যক্তি জীবনী হয় ফার্স্টে কি জন্ম লাস্টে কি মৃত্যু, ফার্স্টে জন্ম লাস্টে মৃত্যু, এই দুটো শিওর থাকো, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর যদি এই রিয়ারেঞ্জের মধ্যে সাল দিয়া থাকে তাহলে তো চোখ বন্ধ করে নাম্বার। যদি রিয়ারেঞ্জের মধ্যে সাল পেয়ে যাও তাহলে চোখ বন্ধ করে নাম্বার, তোমাকে বুদ্ধি খাটানো লাগবে না, তোমাকে রিডিং পড়া লাগবে না, ঠিক আছে? তুমি নিজে উত্তর করতে পারবা যদি সাল দেওয়া থাকে তাহলে, ঠিক আছে? এমন একটা বিষয়। তো আমরা এখানে দেখি যে আমরা একটা প্র্যাকটিস করব, তাহলে ভালো মতো বুঝতে পারবা। সাল থাকলে সব থেকে বেশি সহজ হয়, ঠিক আছে? সালগুলোকে কি সিকোয়েন্স ওয়াইজ কি সাজালেই এনাফ। তো এখন দেখো যে আমরা একটা প্র্যাকটিস করি, আমরা আজকে যেটা প্র্যাকটিস করবো সেটা কি ব্যক্তি জীবনের রিলেটেডই। তো ফার্স্টে আমরা দেখি যে কার এখানে আছে, ঠিক আছে? কার এখানে আছে। তো এখানে আমি দুইভাবেই শিখাবো, শর্টকাটেও শিখাবো, আবার মনে করো যে মানে করে করে ভালো স্টুডেন্টরা যাতে পারে সেভাবে করে শিখাবো। তো আগে আমরা দেখি, হ্যাঁ, আমরা কিন্তু দুইভাবে শিখাবো, যাতে ভালোরাও কভার করতে পারো খারাপরাও কভার করতে পারো, সবার জন্য ক্লাসটা উন্মুক্ত, হ্যাঁ। এখানে খেয়াল করো, ফার্স্টে আমরা বুঝতে পারছি এটা কার সম্পর্কে, এই জীবনানন্দ দাশ সম্পর্কে, তাই না? তাহলে পরিচয় পর্বটা কি আগে আসে না? তাহলে আমি বলতে পারি যে এই তো জি নাম্বারে যেটা আছে পরিচয়, সেটা কি আমাদের আগে আসবে? বলতে পারি, পারি তো, তাই না? এখন দেখো যে জন্ম যেহেতু আছে, মৃত্যুও আছে, তাহলে আমরা মৃত্যুটা খুঁজে ফেলি। মৃত্যু কোথায় আছে রে? মৃত্যু কি দিয়ে আছে, না দিয়ে থাকলে আলাদা বিষয়, ঠিক আছে? তবে আমরা দেখি, আমরা স্টেপ বাই স্টেপ পড়ি। আচ্ছা, আর একটা মজার বিষয় লক্ষ্য করো যে এই জায়গাতে কিন্তু সালগুলো দিয়ে আছে, সাল দিয়ে আছে, সাল দিয়ে আছে। তোমার বুদ্ধি খাটানোর দরকার নাই, সাল দিয়ে আছে না, সাল মিলালে হয়ে যাবে, আর কিছু হওয়া লাগবে না। দেখো খেয়াল করো, এই যে 28 সাল আছে না, 28 সালের পর কি 30 সাল আসবে, তাই না? 30 সালের পর কত আসবে দেখতো, এই 35 সাল আসবে, তারপর কি এখানে 47 সাল আসবে। মানে কি এগুলা একটার পর একটা মিলিয়ে গেছে। তো যাই হোক, আমরা ওদিকেও যাচ্ছি, আমরা আগে ভালো মতো মিলাই, হ্যাঁ। দেখো, তো আমরা ফার্স্টে বুঝতে পারলাম যে আমাদের জি নাম্বারটা হবে, কেন জি নাম্বারটা হবে, কারণ ভালো করে দেখো যে জি নাম্বারে কি ব্যক্তির পরিচয় দেওয়া আছে, তার কি জন্ম স্থল দেওয়া আছে, জন্ম সাল দেওয়া আছে, ঠিক আছে? তো যাই হোক, তো এখানে কি বলছে দেখো যে ইন কি 1930 হি জয়েন্ট রাজমেশ কলেজ বাট কি দিল বাট রাজমেশ কলেজ দিল্লি বাট রিটার্ন টু হিজ কি প্লেস অফ বার্থ নেক্সট ইয়ার। মানে এখানে বলছে যে 1930 সালে কি যে সে রাজমেশ কলেজ দিল্লিতে কি যোগদান করেছিল, কিন্তু কি পরের বছরে কি সে তার কি জন্মস্থানে ফিরে এসেছিল, হ্যাঁ। তারপর দেখো এখানে কি বলছে যে 1947 সালে, ঠিক আছে, হোয়েন দ্য পার্টিশন ওয়াজ মেড, ঠিক আছে, মানে কি যখন দেশ ভাগ হয় বা বিভক্ত হয়, ঠিক আছে, জীবনানন্দ দাস লেফট কি বাংলাদেশ ফর ইন্ডিয়া, ঠিক আছে? এই যে জীবনানন্দ দাস কি ইন্ডিয়ার জন্য বাংলাদেশকে ত্যাগ করেছিল, হ্যাঁ, তাই বলছে। তারপর দেখো হি লস্ট হিজ জব কি 1928, দেখো 1928 সালে কি সে তার চাকরি মানে জয়েন করে মানে হারিয়ে ফেলেছে, ঠিক আছে। ওয়ান চার্জ অফ কি পাবলিশিং এ পোয়েম দা কি পরিচয় পত্রিকা, ঠিক আছে, মানে এই তো এই দা পরিচয় পত্রিকা নামে কি একটা কবিতা লিখেছিল, যার কারণে কি সে তার চাকরি হারিয়ে ফেলেছিল, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলছে যে হি গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন কি বলছে যে বজ্রমোহন কলেজ বরিশাল 1935, মানে 1935 সালে সে কি বরিশালের একটা কলেজে মানে বজ্রমোহন কলেজে কি হয়েছিল যোগদান করেছিল, ঠিক আছে। দেখো তাহলে খেয়াল করো, এই এটা তো আরো সোজা, তাই না? তারপর দেখো কি বলছে যে হি টুক হিজ কি মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ অ্যাট দ্য এজ অফ 22, মানে কি 22 সালে সে কি তার মাস্টার্স ডিগ্রি কি কমপ্লিট করে ফেলেছিল। আর তারপর এখানে কি আছে দেখো যে 1951 হি জয়েন্ট দা কি কি বলেছে যে কারাকপুর কলেজ, ঠিক আছে, সে কি কারাকপুর কলেজে কি যোগদান করেছিল, এটা একটা গেল। আর তারপর এখানে কি বলছে যে জীবনানন্দ দাস কি ওয়াজ বর্ন ইন কি স্মল টাউন অফ বরিশাল ইন 1899, এটা তো বাংলা আমরা সবাই পারবা, ঠিক আছে। তারপর এখানে কি বলছে যে দ্য নেক্সট ইয়ার হি স্টার্টেড হিজ কি টিচিং ক্যারিয়ার অ্যাজ এ প্রফেসর অ্যাট প্রফেসর অফ ইংলিশ অ্যাট কলকাতা সিটি কলেজ, মানে পরবর্তী বছর কি সে তার কি শিক্ষক হিসেবে কি ক্যারিয়ার শুরু করে কলকাতা সিটি কলেজে, ঠিক আছে। তো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে একটা লাইন দেখো যে কি বলছে যে চাকরি হারিয়ে ফেলেছে, ঠিক আছে, চাকরি হারিয়ে ফেলেছে। হুম, তাহলে চাকরি হারিয়ে ফেলেছে বুঝলাম, কিন্তু চাকরি হারিয়ে ফেলার আগে চাকরিতে তো যোগদান করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে খুঁজে বার করি যে কোন লাইনটাতে চাকরি যোগদান সম্পর্কে বলছে। দেখো এখানে আমরা যদি খুঁজি এখানে দেখো যে এখানে একটা চাকরিতে যোগদান সম্পর্কে বলছে, আবার দেখো এখানে কি বলছে, এখানে কিন্তু চাকরিতে যোগদান সম্পর্কে বলছে, কিন্তু পার্থক্য দেখো
এখানে কিন্তু সাল দেওয়া আছে 1951, আর এখানে সাল দেওয়া আছে কি দেখো 1928। তাহলে ভালো করে খেয়াল করো যে সাল কি মিলছে, মিলছে না তো। আগে যোগদান করতে হবে, তারপর নাহলে চাকরি যাবে। তো আমরা বুঝতে পারলাম যেখানে মানে চাকরিতে যোগদান সম্পর্কে কি দুটো লাইন আছে, তো এখানে এটা হবে না। হ্যাঁ, তো আমরা এখন সুন্দরভাবে মিলাই। দেখো আমরা জানি যে ফার্স্টে কি ব্যক্তির পরিচয় তুলে ধরতে হয়, তাহলে পরিচয় কি আমাদের জি নাম্বার আছে। পরিচয় তুলে ধরার পর কি তার জন্মস্থান সম্পর্কে বলতে হয়, তবে তবে কি এগুলো এখানে এই লাইনটার মধ্যে দিয়ে আছে, তো আমরা এটা বাদ দিই। এখানে তার কি শৈশব সম্পর্কে নাই, সরাসরি কি শিক্ষা জীবনে চলে গেছে। তো তাছাড়াও দেখো যে এখানে আরেকটা বিষয় যে ই নাম্বার যেটা আছে, ই নাম্বারে কিন্তু সাল দেওয়া নাই, কিন্তু কি 22 দেওয়া আছে, ঠিক আছে। তো যারা দুর্বল স্টুডেন্ট, আমি বললাম না যে সাল মিলালে হয়ে যাবে, তুমি এই 22 এই বছরটাকে তুমি সালে কনভার্ট করে ফেলো, ঠিক আছে। তাহলে এখন দেখো যদি 99 সালে জন্মায় আর 22 সালে যদি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে, তাহলে এই সময় সালটা কত ছিল আমরা বের করতে পারবো না? অবশ্যই পারবো। এটা হবে কত আমাদের 1921 সাল, তাই না? দেখো এবার যারাকে বলছিলাম যে সাল মিলালে হয়ে যাবে, চিন্তা কর কত বড় তোদের উপকার করে দিয়েছে আমি। দেখো 1921 সাল, তারপর কি 1928 সাল, তারপর 1930 সাল, তারপর কি 1935 সাল, তারপর কি 1947 সাল, ঠিক আছে। সাল মিলালে হয়ে গেল, আর কিছু লাগবে না। তো যাই হোক, যারা খারাপ কিন্তু ক্রিয়েটিভ আমার মতো তারা পারি দিয়ে। হ্যাঁ, তো এখন দেখ খেয়াল কর, আমরা নর্মাল ভাবে মিলাই। তাহলে ফার্স্টে কি জন্মগ্রহণ করলো, তারপর কি শিক্ষা জীবন, তাই না? এখানে যেহেতু শৈশব সম্পর্কে বলা নাই, আমরা কি শিক্ষা জীবনে যাবো, তাহলে শিক্ষা জীবন কোথায় আছে ভাইয়া? এই ই নাম্বার আছে, আমরা এখানে ই নাম্বার দিব, ঠিক আছে। তাহলে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করলো, মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পর কি সবারই কি কর্মক্ষেত্রে যোগদানের একটা ইচ্ছা থাকে না? আমি কি মাস্টার্স করার পর কি যে কোনো কর্মক্ষেত্রে যাব, তো সেও কি কর্মক্ষেত্রে গিয়েছিল। তাহলে এখানে দেখ যেখানে দেখ আছে না যে নেক্সট ইয়ার, মানে মাস্টার্স ডিগ্রি শেষ করার পরের বছর কি সে কি প্রফেসর হিসেবে কি যোগদান করেছিল। তাহলে এখানে দেখ আমরা এটা বলতে পারি যে এর পর হবে কত নাম্বার আমাদের 8 নাম্বার। এবার যোগদান করলে ভালো কথা, যোগদান করার পর কি হলো, যোগদান করার পর একটা কবিতা লেখার জন্য কি তার চাকরি চলে গেল। তাহলে এখানে দেখ চাকরিতে জয়েন করলো, তারপর কি হলো, চাকরি চলে গেল, সি নাম্বার, ঠিক আছে। সি নাম্বার আমি লিখলাম, ঠিক আছে। এবার দেখ 28 সালের পর আর কোনো ঘটনা নাই, সবগুলো সাল সাল আছে, এবার এমনি মিলে যাবে। 28 সালের পর কত আসবে, 30 সাল আসবে, এখানে কি আমি এ নাম্বার লিখে দিলাম। 30 সালের পর কত আসবে, 35 সাল আসবে, তাহলে 35 সাল আমাদের কত নাম্বার আছে, ডি নাম্বার আছে, আমি ডি নাম্বার লিখে দিলাম, ঠিক আছে। লেখার পর দেখ এখন কি আছে, যে 35 সালের পর কি 47 সাল আছে, এখানে কি আমরা 47 সাল এটা লিখে দিলাম। আর লাস্ট একটা বাকি আছে না, কোনটা বাকি আছে রে, কোনটা বাকি আছে রে, কোনটা বাকি আছে রে, আচ্ছা এই তো এফ নাম্বারটা বাকি আছে 1951 সাল। এ তো মিলে গেল। আর কি কিছু করা লাগলো? দেখ যারা একবারে খারাপ বুদ্ধি খারাপ, আমিও কিন্তু খারাপ স্টুডেন্ট, কিন্তু ক্রিয়েটিভিটি দেখ, ঠিক আছে। যারা খারাপ, খারাপটাই সেরা, ঠিক আছে। তাদের মধ্যে একটা আলাদা ক্রিয়েটিভিটি থাকে, তারা কি পরীক্ষার আগের রাত্রে পড়ে পাস করে দিতে পারে, তাহলে ভাব তারা কত ট্যালেন্ট। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে রিয়ারেঞ্জের ক্ষেত্রে যদি সাল দেওয়া থাকে, তাহলে আগে কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবি যে আল্লাহ তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এখানে কি আমি 8 শিওর পাবো, 8 আমি শিওর পাবো। তাহলে দেখ এবার আমরা খারাপ স্টুডেন্টদেরকে টার্গেট করে বোঝাই। দেখ ফার্স্টে কি আমরা বলি, ঠিক আছে, আমরা বললাম যে আমরা খালি সাল মিলাম, আমার কিছু করার দরকার নাই। তো এখন দেখ যে ফার্স্টে কি জন্মাচ্ছে এই সালে, পরে দেখ এখানে বছর দিয়ে আছে কিন্তু সাল দিয়ে নেই, তাহলে আমরা এটাকে কি করলাম কি যে সালে কনভার্ট করে ফেললাম। আমরা দেখলাম যে এটা কত হলো, 1921 হলো, ঠিক আছে। তারপর এখন দেখ খেয়াল কর, এটা গেল, এটা যাওয়ার পর আমরা যদি আরেকটু খেয়াল করি, তাহলে 1921 সালের পর কত সাল আসে, 1921 সালের পর আসে কি 28 সাল, 28 সালের পর কত আসে, 30 সাল আসে, 30 সালের পর কত সাল আসে, 35 সাল আসে, 35 সালের পর কত সাল আসে, 47 সাল আসে, 47 পর কত আসে, 51 আসে। এমনি তো মিলে গেল, পাঁচটা তো এমনি মিলে গেল, ঠিক আছে। তো এরকম ভাবে সমাধান করতে হবে। তো যারা খারাপ স্টুডেন্ট আছো তারা এভাবে করে সাল মিলায় উত্তর মিলে যাবে। খালি দুই একটা দেখো, এখানে যেমন সাল দিয়া নাই, এরা একটু মানে একটু খালি সেন্স খাটালি মিলে যাবে, যে এটা কোথায় ফিট হচ্ছে, ভালো কোথায় ভালো মানাচ্ছে, একটু দেখলেই পারবা। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদিও বা আমার মানে কথার স্পিড অনেক ফাস্ট মনে হতে পারে, কিন্তু বাস্তব কথা হচ্ছে যে তোমরা কিন্তু অনেক বড় লং টাইপের ক্লাস পছন্দ করো না। মানে কি বলবো, যে মন টিকে না, এখনই ক্লাস দেখতে বসলাম রিলসে চলে গেলাম। তো এর জন্য আমরা ক্লাসটাকে টাইম কি একটু শর্ট করার জন্য একটু জোরে বলি। তো যদি খুব বেশি ফাস্ট মনে হয়, তো তুমি ক্লাসের স্পিডটা কমিয়ে দেখতে পারো, মানে এই তো 0.7 দিয়ে দেখতে পারো, 7.5 দিয়ে, অথবা তুমি 0.5 দিয়ে দেখতে পারো। আবার যদি অনেক স্লো মনে হয়, তুমি 1.25 স্পিড দিয়ে দেখতে পারো, এটা তোমার বিষয়। হ্যাঁ, দেখো তো আশা করছি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা যদি আরো একটা সমাধান করি আমাদের ব্যক্তি জীবন রিলেটেড, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, তো আমরা এবার প্রথমে দেখি যে এরপর আমাদের কি আছে প্র্যাকটিস 2-এ। ক্লাস সম্পূর্ণ রেকর্ড করার পর দেখি যে অর্ধেক রেকর্ড হয়ে আর হয়নি। তো যাই হোক, আমরা প্র্যাকটিস 2-এ যাই। হ্যাঁ, প্র্যাকটিস একটা ঠিক মতো রেকর্ড হয়েছে, তো আমরা প্র্যাকটিস 2-এ যাই। ঠান্ডার মধ্যে আবার রেকর্ড করতে হচ্ছে, দেখছো কত কষ্ট। তো আমরা প্র্যাকটিস 2-এ যাই। আমরা রিঅ্যারেঞ্জ করছিলাম, আর আমরা ব্যক্তির জীবন রিলেটেড রেঞ্জগুলো আমরা আজকে প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ, তো আমরা ভালো মতো দেখি যে আমরা বললাম যে ব্যক্তির জীবন রিলেটেড যে কোনো রিঅ্যারেঞ্জ সমাধান করার সময় কিন্তু
এটা আমরা যে কোনো মানে ব্যক্তির আদর্শ মানে তো বিষয়টা হচ্ছে এরকম যে ব্যক্তির জীবন রিলেটেড রিয়ারেঞ্জ সমাধান করার সময় এটা আমরা নিজের জীবনের সাথে কল্পনা করতে পারি যে ফার্স্টে কি আমার পরিচয়, তারপর কি আমি কবে জন্মাইছি না জন্মাইছি, তারপর কি আমার পিতামাতার পরিচয়, তাই না, এরকম হয়, তারপর কি আমার বাল্য মানে সরি শিশুকাল, তারপর কি আমার শিক্ষা জীবন, তারপর কর্মজীবন, তারপর কর্মজীবনের অর্জন, এরকম হয়, তাই না। তো তারপর কি লাস্টলি মরে যাওয়া, এরকমই তো হয়, তাই না। আর আরেকটা বিষয় আমি বললাম যে যদি আমরা সাল দেখি তাহলে সাল মিলালে উত্তরগুলো হয়ে যাবে। তো যাই হোক আমরা একটু পড়ে পড়ে করার চেষ্টা করি। হ্যাঁ, আমরা প্রশ্ন হাতে পাওয়ার পরে আগে আমরা মিলিয়ে নিব যে মানে কার পর কে আসতে পারে। ঠিক আছে, আমরা টেকনিক খাটি মিলাবো, কিন্তু আগে আমরা একবার পড়ে দেখি। হ্যাঁ, দেখো এখানে কি বলছে যে মেন্ডেলা জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন কি 1942, মানে কি মেন্ডেলা কি 1942 সালে ন্যাশনাল কি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন। আচ্ছা, আমরা যদি এই মেন্ডেলা সম্পর্কে একটু বলি, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলার জীবনী। তো বিষয় হয়েছে যে নেলসন ম্যান্ডেলা মানে একজন আফ্রিকান নাগরিক ছিল। ঠিক আছে, তো আগে আফ্রিকাতে এরকম একটা প্রচলন ছিল যে যারা কালো তারা সবসময় নিচু স্তরে থাকতো, আর যারা ফর্সা বা দেখতে সুন্দর তারা সবসময় উচ্চ স্তরে থাকতো। মানে এক কথাতে মানে গরিবদের মতো জীবনযাপন করতো কি কালোরা, আর মানে ফর্সারা তাদেরকে শোষণ করতো। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো তিনি কি এই বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, এটা হচ্ছে কি নেলসন ম্যান্ডেলার মানে জীবনের মধ্যে একটা কি মানে তার সারা জীবনকে এই বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করতে করতেই পার হয়ে গেছে, এটাই। হ্যাঁ, তখন খেয়াল করে দেখো যে এখানে কি বলছে যে 1993 মেন্ডেলা ওয়াজ কি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। হ্যাঁ, মানে 1993 সালে কি ম্যান্ডেলা কি তোমার শান্তিতে নোবেল পুরস্কার পায়, ভালো কথা। তারপর এখানে কি বলছে দেখো যে ফর 20 ইয়ার্স হি ডিক্লার্ড অ্যাজ সরি ফর 20 ইয়ার্স হি ডাইরেক্টেড এ ক্যাম্পেইন অফ পিসফুল নন ভায়োলেন্ট ডিফেন্স এগেইনস্ট সাউথ আফ্রিকান গভর্নমেন্ট অ্যান্ড ইটস রেস্ট্রিক্ট পলিসিস। ঠিক আছে, মানে এখানে বলছে যে সে 20 বছর যাবত কি এই সাউথ আফ্রিকার তোমার মানে শান্তিপূর্ণভাবে কি একটা আন্দোলন করেছিল, যেটা কি সাউথ আফ্রিকার মানে নিষ্ঠুরতম নিয়ম নীতির বিরুদ্ধে ছিল। ঠিক আছে, দেখো মানে আন্দোলন মানে যে মারামারি ফাটাফাটি এমনটা না, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছিল, এটাই বলছে। হুম, তারপর এখানে দেখো কি বলছে যে মেন্ডেলা ডাইড অ্যাট, ঠিক আছে, হিজ কি হোম ইন কি জায়গার নাম দিয়ে আছে, এটা মানে 95 বছর বয়সে কি সে এই জায়গাতে মরেছে। হুম, তারপরে এখানে দেখো কি বলছে যে ইন 1993 সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্ক অলসো কি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, মানে তোমার 1993 সালে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট কি এফডব্লিউ ডি ক্লার্কও কি শান্তিতে নোবেল পুরস্কার পাইছিল, এটাই বলছে। হ্যাঁ, দেখো আবার কি বলছে যে ইন কি 2009 মেন্ডেলাস কি বার্থডে ওয়াজ কি ডিক্লার্ড মেন্ডেলা ডে টু প্রমোট গ্লোবাল পিস, মানে তোমার এই বিশ্ব শান্তিকে কি প্রমোট করার জন্য এই 2009 সাল থেকে তোমার মেন্ডেলা যেদিন জন্মদিন ছিল সেটাকে কি মেন্ডেলা ডে হিসেবে পালন করা হয়, এটা বলছে। হ্যাঁ, আর এখানে বলছে যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন 1 জুলাই, মানে এখানে তার জন্মসাল দিয়ে আছে, সাউথ আফ্রিকাতে সে কত সালে জন্ম হচ্ছে এটা দিয়ে আছে। আর এখানে বলছে যে 1994 মেন্ডেলা ওয়াজ কি ইলেক্টেড অ্যাজ সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, মানে এখানে বলছে যে 1994 সালে কি মেন্ডেলা এই সাউথ আফ্রিকার কি প্রথম কালো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিল, এটাই। হুম, তো আগে কিন্তু সাউথ আফ্রিকাতে এরকম কোনো নিয়ম নীতি ছিল না। ঠিক আছে, যে তোমার মানে এরকম ছিল আগে যে যারা কালো তারা সবসময় অবহেলিতই ছিল। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো এখন যদি আমরা একটু খেয়াল করে দেখি যে আমি তোমাকে বললাম যদি সাল দেওয়া থাকে, সাল দেওয়া থাকলে কিচ্ছু করা লাগবে না, সাল দেওয়া থাকলে একবারে শর্টকাটে উত্তরটা হয়ে যাবে। ভালো করে দেখো যেখানে সাল কিন্তু দেওয়া আছে, তো আমরা সাল মিলালেই উত্তরগুলো হয়ে যাবে। কিন্তু তার আগে একটা কথা চিন্তা করো যে ফার্স্টে কি জন্ম আর লাস্টে কি মৃত্যু, তাহলে আমরা যার সম্পর্কে বলছি তাকে কি খুঁজে বের করবো, তার জন্মসাল তার মৃত্যুসাল খুঁজে বের করবো। তাহলে এখানে দেখো যে এই যে যেটা আছে এখানে কি ফার্স্টে জন্ম দেওয়া আছে, তাই না, এখানে কি জন্মসালও দেওয়া আছে, এখানে কি তার পরিচয় দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি যে এখানে আমাদের 1 নম্বরে কোনটা হবে, এই জি নাম্বার হবে, বলতে পারি। ঠিক আছে, তারপর আমরা খেয়াল করি ফার্স্টে জন্ম তারপর মৃত্যু, এখানে মৃত্যু দিয়ে আছে না, এই মৃত্যু দিয়ে আছে না, মৃত্যু কোথায় দিয়ে আছে, দেখ ডি নাম্বার দিয়ে আছে। তাহলে আমরা বলতে পারি যে 8 নম্বরে কি হবে, ডি হবে, বলতে পারি। ঠিক আছে, এখন ভালো করে খেয়াল করতে আমি বললাম যে সাল মিলালে হয়ে যাবে। ঠিক আছে, সাল মিলালে হয়ে যাবে। এখানে একটা জিনিস দেখ, যেখানে কি 93 সাল আছে, এখানেও কি 93 সাল আছে, দূরে কিন্তু 93 সাল আছে, কোনটা আমরা আগে দিব। তো এখানে খেয়াল করে দেখ যে এখানে একটা ওয়ার্ড আছে অলসো। ঠিক আছে, এখানে একটা ওয়ার্ড আছে অলসো। তো অলসো এটা হচ্ছে কি কোনো একটা কথার সাথে আরো একটা কথা যোগ করার ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, মানে এরকম একটা বিষয় যে আমি মার খেয়েছি, শুধু আমি মার খাইনি, ওই মার খেয়েছে, এছাড়াও কি সে মার খেয়েছে। ঠিক আছে, তো এখন ভালো করে খেয়াল কর, এটা শুনতে কেমন লাগলো, আর এছাড়াও সে মার খেয়েছে আমি মার খেয়েছি, শুনতে কেমন লাগবো না। তো যাই হোক, এখানে একটা বিষয় আছে এরকম যে মেন্ডেলা কি শান্তিতে পুরস্কার পেয়েছে, এছাড়াও কি এফডব্লিউ ডি ক্লার্কও পেয়েছে শান্তি নোবেল পুরস্কার। কোনটা বেশি শুনতে ভালো লাগছে, দেখো এই বি নাম্বারের পর কি আমাদের ই নাম্বারটা শুনতে ভালো লাগছে, তাহলে আমরা যেখানেই বসাই না কেন আমরা করবো কি বি নাম্বারের পর কি ই নাম্বারকে বসাবো। ঠিক আছে, এবারে আমরা বাদ বাকিগুলো চেষ্টা করি মিলানোর। তো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বললাম, নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বললাম যে সে কি
আফ্রিকাতে জন্মাচ্ছে, কত সালে জন্মাচ্ছে এটা আমরা বললাম কারণ একটা লাইনের মধ্যে ছিল। এবার আর ব্যক্তিত্ব বা বিশেষত্ব কি, ঠিক আছে, আমরা কেন এটা পড়ছি, আমরা পড়ছি এই কারণে, কারণ কি সে একজন বিখ্যাত ব্যক্তি। কিসের জন্য বিখ্যাত, কারণ কি সে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তাহলে এখানে বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন সবার কথা বলা আছে, আমাদের সি নাম্বার বলা আছে। তাহলে আমরা বলতে পারি যে 2 এর পর কি হবে, সি নাম্বার হবে, হবে না? আর যারা খারাপ স্টুডেন্ট, মানে খারাপ না, যারা আমার মতো ক্রিয়েটিভ স্টুডেন্ট, তারা কি করবে শোন, তারা সাল মিলাবে। সালটা হচ্ছে এরকম যে ফার্স্টে কি আসবে, ফার্স্টে আসবে হচ্ছে আমাদের জন্মসাল, মানে 1918 পর কত সালে আসবে, এখানে 20 সাল তো গেল তাই না। 1918 সালের পর আসবে হচ্ছে আমাদের 1942 পর কত আসবে, 1942 পর আসবে হচ্ছে আমাদের 1942 পর আসবে হচ্ছে আমাদের 1993। ঠিক আছে, 93 পর কত আসবে, 9 আসবে, লাস্টে বলতে কি আসবে আমাদের, এই মৃত্যু সালটা আসবে। ঠিক আছে, তো এইভাবে করে মিলানো বেশি সহজ। ঠিক আছে, তো আমরা এভাবে করে মিলিয়ে দেখিয়ে দিই যে ডি নাম্বার হচ্ছে কত সালে এন্ড হয়ে আছে, 2013 সালে। 2013 সালের আগে কত সাল আছে, দেখতো 2009 সাল আছে না। তাহলে এখানে বলতে পারি আমাদের 7 নম্বরে কি হবে, এফ নাম্বার হবে। ঠিক আছে, 2009 সালের আগে কত সাল আসে বল, 2009 সালের আগে কত সাল আসে, 2009 সালের আগে আসে আমাদের হচ্ছে তোমার 1994 সাল। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের 6 নম্বরে কি হবে, 6 নম্বর হবে আমাদের এইচ নাম্বার। ঠিক আছে, গেল। এবার আমরা আরেকটু খেয়াল করি যে 1994 সালের আগে কোন সাল আছে, এই দেখ 1993 আছে না, কিন্তু এখন বিষয় হচ্ছে 1993 সাল তো দুটো আছে। তাহলে আমরা কোথায় বসাবো, আমরা জানি যে এখানে আগে বি নাম্বারটা হবে, তারপর এখানে কি নাম্বার হবে, ই নাম্বার হবে। কেন হবে, কারণ এখানে অলসো দিয়ে একটা মানে আরেকটা সেন্টেন্স যুক্ত করা হয়েছে, মানে একই টপিক সম্পর্কে বলছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে হবে কত নম্বর আমাদের বি নাম্বার, আর এখানে হবে কত নম্বর আমাদের ই নাম্বার। লাস্ট একটা বাকি আছে না, লাস্ট একটা দেখ 1942 সালে দেখেন চলে এসেছিল। কত সোজা, কত সহজে মিলিয়ে ফেললাম তাই না, কত ইজি। তো এখানে আমি সহজ মিলে দিয়েছি এমনটা না, তুমি তোমার বোর্ড কোশ্চেন খোলার পর যতগুলো ব্যক্তির জীবন রিলেটেড আছে তুমি নিজে পড়বা, দেখবা যে সবগুলো হাব করে মিলে গেছে। সাল দিয়ে থাকলে আলহামদুলিল্লাহ, সাল মিলালে মিলে যাবে। আর না হলে তুমি আরেকটা কাজ করতে পারো, যে ওই তো আমি যে সিটটা তোমাকে দেখালাম প্রথমে, হ্যাঁ, যে ফার্স্টে কি হয় ব্যক্তির জীবন, তারপর কি জন্মস্থান বা পরিচয়, তারপর কি শিশু জীবন, তারপর কি শিক্ষা জীবন, কর্মজীবন, তুমি ভালো করে মিলাতে পারো। ঠিক আছে, যেভাবে হোক তুমি পারবা। তো এটাই ছিল কি আমাদের টেকনিক। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এরকম যে এই একটা ফরম্যাট পড়লেই তুমি সবগুলোই পারবা। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা, সব কথার এক কথা, একটা ফরম্যাট পড়লে সবগুলোই পারবা। তো যারা এখনো পিডিএফ সিটটা পাওনি তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে তোমার 0156002727। তুমি এই নাম্বারে নক দিয়ে সিটটা নিতে পারো। সিটের মূল্য বেশি না ভাই, 100 টাকা। ঠিক আছে, আর মনে হতে পারে যে এর 100 টাকা খরচ করবো, আসলে এমনটা না। এই একটা কোর্স তোমার ইন্টার লাইফ এইচএসসিও কমপ্লিট করে দেবে, আমি গ্যারান্টি। এমনকি আমি তোমাকে বলি যে 6 to 12 কমপ্লিট এই একটা কোর্স থেকে, মানে আমার কোর্স করে তুমি অন্য কাউকে পড়াতে পারবা, মানে 100 টাকা তোমার ইনভেস্টমেন্ট হিসেবে থাকবে। তো যারা এখনো সিটটা সংগ্রহ করোনি তারা সিটটা সংগ্রহ করে ফেলো। আর এটা যদিও আমি পরে আবার আলাদাভাবে রেকর্ড করছি, কারণ আমার আগের রেকর্ডটা হয়নি, আগে আরো ভালো মতো পড়াইছিলাম, কিন্তু এখন আর এনার্জি নাই ভাই, ঠান্ডা লাগছে অনেক। হ্যাঁ, তো আমি তাও সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে মেন কথা। আর আমাদের কিন্তু প্রথম ব্যাচের ক্লাস শেষ, আমাদের সেকেন্ড কামব্যাক ব্যাচ কিন্তু আসবে এই জানুয়ারি থেকে। ক্লাস শুরু, আমি মানে ভর্তির জন্য বিজ্ঞাপন দিব, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। বেশি না, কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা, আর তোমার 500ই থাকবে। আর যারা আগে ভর্তি হবে আর একটু ডিসকাউন্ট দেবো, যাও। ঠিক আছে, একবারে পরীক্ষা মানে কোর্সের মেয়াদ তোমার এসএসসি পরীক্ষার আগের রাত পর্যন্ত। ঠিক আছে, কোর্সের মেয়াদ লাইফ টাইম। ঠিক আছে, আর আরেকটা বিষয় যে এই কোর্সেও কিন্তু আমরা বেসিক টু অ্যাডভান্স পড়াবো। ঠিক আছে, বেসিক টু কি অ্যাডভান্স পড়াবো। হ্যাঁ, মানে আমার ক্লাস করে যে তুমি কি অন্য জনকে করাতে পারবা, আমি গ্যারান্টি দিলাম। ঠিক আছে, তো যাই হোক, তুমি চাইলে কোর্স এনরোল করতে পারো। আর আমাদের এই ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে দেবো প্রত্যেকটা টপিকের ওপর। তো আজকে কি আমরা ব্যক্তির জীবন রিলেটেড পড়লাম। তো এখন দেখা যাক যে তোমাদের রেসপন্স কেমন থাকে। তোমাদের রেসপন্স যদি ভালো হয় তাহলে কিন্তু আমরা স্টোরি রিলেটেডও দিব। ঠিক আছে, শর্টকাট টেকনিক। তো সবাই যারা ক্লাসটা দেখছো একটা সুন্দর কমেন্ট করে যাও, একটা রিকোয়েস্ট, মানে ক্লাস ডিলিট হয়ে যাওয়ার পরও কিন্তু আমি ক্লাস রেকর্ড করলাম, দেখছো আমার ডেডিকেশন কতটুকু। তো তোমরা অবশ্যই একটা ভালো কমেন্ট করিও। তো যাই হোক, তো আজকের মতো আমরা এখানে শেষ করি। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা।